আপনারা যারা এই মুহূর্তে হেডফোন লাগিয়ে ঘরের আলো নিভিয়ে আমার কথা শুনছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ আছে। একবার, শুধু একবার নিজের ঘরের চারপাশটা চোখ বুলিয়ে দেখে নিন। আপনার খাটের নিচে, আপনার ওয়ারড্রবের একটু ফাঁকা হয়ে থাকা দরজার ওপাশে, বা আপনার জানলার ঠিক বাইরের অন্ধকারে কেউ দাঁড়িয়ে নেই তো? ভয় পাচ্ছেন? ভাবছেন আমি আপনাদের ভয় দেখানোর জন্য এসব বলছি? বিশ্বাস করুন, আজ থেকে ঠিক 7 বছর আগে আমিও ভূতে বিশ্বাস করতাম না। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছি, তাই মানুষের মনের হ্যালুসিনেশন নিয়ে আমার একটা স্পষ্ট ধারণা ছিল। আমি জানতাম যা কিছু লজিক দিয়ে ব্যাখ্যা করা যায় না তার অস্তিত্ব নেই। কিন্তু 2017 সালের ডিসেম্বরের সেই 3টে রাত আমার সেই সমস্ত বৈজ্ঞানিক অহংকার ভেঙে চুরমার করে দিয়েছিল। আজ আমি আপনাদের সেই গল্প শোনাব। না, এটা কোনো গল্প নয়, এটা আমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়, যা শোনার পর হয়তো আজ রাতে আপনি আর নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না। আপনারা শুনছেন ভূত এফএম, ভয়ের আর এক নাম। ঘটনাটা ঘটেছিল নর্থ বেঙ্গলের একটা খুব প্রত্যন্ত চা বাগানের ডাকবাংলোয়। জায়গাটার নাম আমি নিচ্ছি না, কারণ সেখানকার স্থানীয় মানুষরা আজও সেই বাংলোর নাম শুনলে দরজা জানালা বন্ধ করে দেয়। আমার এক আত্মীয় রেফারেন্সে আমি সেখানে গিয়েছিলাম কয়েকদিনে ছুটি কাটাতে। কলকাতা থেকে একটানা জার্নি করে আমি সেই বাংলোয় পৌঁছাই। তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে। বাংলোটা ছিল পাহাড়ের একটা ঢালের ওপর। চারিদিকে ঘন জঙ্গল আর চা বাগান। সবচেয়ে কাছের লোকালয়ও অন্তত 5 কিলোমিটার দূরে। বাংলোর দেখভালের জন্য একজন বয়স্ক কেয়ারটেকার ছিল, তার নাম বাহাদুর। বাহাদুর মানুষটা খুব অদ্ভুত ছিল। আমার সাথে খুব একটা কথা বলতো না, শুধু আমার ঘরের চাবিটা দেওয়ার সময় বলেছিল, সাহাব, রাতের বেলা যদি কেউ দরজায় আওয়াজ করে দরজা খুলবেন না, আর জানালার পর্দা একদম সরাবেন না। আমি তখন হেসেছিলাম, বলেছিলাম, কেন বাহাদুর, পাহাড়ি ভাল্লুক আছে নাকি? বাহাদুর কোনো উত্তর দেয়নি, শুধু তার ঘোলাটে চোখ দুটো দিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নিচু করে চলে গিয়েছিল। প্রথম দিন রাত 11টা। আমি ডিনার শেষ করে নিজের ঘরে শুয়ে আছি। পাহাড়ে তখন কনকনে ঠান্ডা। ঘরের ফায়ার প্লেসে আগুন জ্বলছে। বাইরের বাতাসের একটা গুঁয়ো গুঁয়ো শব্দ। আমি একটা বই পড়ছিলাম। হঠাৎ আমার ঘরের ঠিক ছাদের ওপর থেকে একটা আওয়াজ এলো। আওয়াজটা এমন যেন কেউ কোনো ভারী বস্তাকে ছাদের উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আমি বইটা নামিয়ে রাখলাম। ছাদের ওপর
বাঁদর বা অন্য কোনো জন্তু হতে পারে, এটা ভেবে আবার বইয়ে মন দিলাম। কিন্তু একটু পরে আওয়াজটা থামল, আর তার ঠিক পরেই শুরু হলো পায়ের শব্দ। পায়ের আওয়াজটা কোনো জন্তুর নয়, স্পষ্ট বুঝতে পারছিলাম কোনো মানুষ হাঁটছে। কিন্তু এত রাতে ওই কনকনে ঠান্ডায় ছাদের ওপর কে হাঁটবে? আওয়াজটা ছাদের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেল, আর তারপর থেমে গেল একদম আমার বিছানার ওপরের ছাদের অংশটা এসে। আমি কান খাড়া করে রইলাম। না, আর কোনো শব্দ নেই, শুধু আমার নিজের হৃদস্পন্দনের আওয়াজ শুনতে পাচ্ছিলাম আমি। পরদিন সকালে বাহাদুরকে যখন ছাদের কথা বললাম, সে আমার চোখের দিকে না তাকিয়েই বলল, ও কিছু না সাহেব, পাইন গাছের ডাল বাতাসে ছাদের ওপর ঘষা খায়। আপনি আজ রাতে ভালো করে ঘুমিয়ে পড়বেন। কিন্তু সেই দ্বিতীয় রাত আমার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত হতে চলেছিল। রাত তখন 2:30। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। অদ্ভুত একটা দম বন্ধ করা অনুভূতি, যেন ঘরের বাতাস খুব ভারী হয়ে গেছে। ফায়ার প্লেসের আগুনটা নিভে গেছে, ঘর ঘুটঘুটে অন্ধকার। আমার ভীষণ জল তেষ্টা পাচ্ছিল। সাইড টেবিল থেকে জলের বোতলটা নিতে গিয়ে আমি খেয়াল করলাম আমার বিছানার ঠিক পায়ের কাছে অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্পষ্ট একটা মানুষের অবয়ব। অন্ধকার ঘরের চেয়েও বেশি কালো একটা ছায়া। আমার সারা শরীর যেন বরফ হয়ে গেল। সাইকোলজির ছাত্র হিসেবে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম এটা স্লিপ প্যারালাইসিস বা হ্যালুসিনেশন। আমি চোখ বন্ধ করে 10 সেকেন্ড গুনলাম, তারপর আবার চোখ খুললাম। না, ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে। এবং এবার সেটা আস্তে আস্তে আমার দিকে ঝুঁকে আসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। অবয়বটা আমার মুখের একদম কাছে নেমে এলো। আমি কোনো মুখ দেখতে পাচ্ছিলাম না, শুধু অনুভব করছিলাম একটা কনকনে ঠান্ডা নিঃশ্বাস, পচা মাংসের মতো একটা উৎকট গন্ধ। আর ঠিক সেই মুহূর্তে আমার কানের কাছে একটা ফিসফিসানি শুনতে পেলাম। আমি জানি তুমি জেগে আছো। আমি একটা ঝটকামের বিছানা থেকে লাফিয়ে উঠে সুইচ বোর্ডের দিকে দৌড়ে গিয়ে আলো জ্বালিয়ে দিলাম। কেউ নেই, ঘর সম্পূর্ণ ফাঁকা। আমি হাঁপাচ্ছিলাম, ঘামে আমার সারা শরীর ভিজে গেছে। আমি ছুটে গিয়ে ঘরের দরজা চেক করলাম, ভেতর থেকে লক করা, জানালা বন্ধ। তাহলে ঘরে কে ছিল? সেদিন সারা রাত আমি আলো জ্বালিয়ে বিছানার এক কোণে বসেছিলাম। তৃতীয় দিন সকালে আমি সিদ্ধান্ত নিই আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমি বাহাদুরকে গিয়ে বললাম, আমার ব্যাগ গুছিয়ে দাও, আমি আজই ফিরে যাব, আমার গাড়ি ডেকে দাও। বাহাদুর শান্ত গলায় বলল,
আজ তো গাড়ি পাবেন না সাহাব। কাল রাতের ঝড়ে রাস্তায় বড় গাছ পড়েছে, রাস্তা বন্ধ। আপনাকে আজ রাতটুকু থাকতেই হবে। কথাটা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি এখানে বন্দি। আপনারা কি কখনো মৃত্যু ভয় অনুভব করেছেন? যখন আপনি জানেন আপনার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে, কিন্তু আপনার পালানোর কোনো রাস্তা নেই। সেই তৃতীয় রাতটা ছিল ঠিক সেরকমই। সেদিন সন্ধ্যে থেকেই আমি ঘরের দরজা জানালা সব শক্ত করে বন্ধ করে দিয়েছিলাম। রাত 10টার পর পুরো বাংলোয় কারেন্ট চলে গেল। চারিদিকে নিশ্চিদ্র অন্ধকার। আমার কাছে শুধু একটা ছোট্ট টর্চ ছিল। রাত যখন ঠিক 12টা, তখন শুরু হলো সেই আসল বিভীষিকা। আমি বিছানায় জমে গেলাম। বাইরে থেকে একটা গলা ভেসে এলো। সাহাব, দরজাটা খুলুন। গলাটা বাহাদুরের। আমি একটু স্বস্তি পেলাম। ভাবলাম হয়তো কারেন্ট নেই বলে মোমবাতি বা কিছু দিতে এসেছে। আমি বিছানা থেকে নামতে যাব, হঠাৎ আমার পা থেমে গেল। বাহাদুরের গলাটা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছিল, খুব যান্ত্রিক, কোনো আবেগ নেই। আমি দরজার কাছে গিয়ে চুপি চুপি বললাম, কি চাই বাহাদুর এত রাতে? বাইরে থেকে উত্তর এলো, সাহাব, আমার খুব শীত করছে, আমাকে ভেতরে আসতে দিন। আমি দরজার নবটা ধরতে গিয়েও হাত সরিয়ে নিলাম, কারণ আমি দরজার নিচ দিয়ে দেখতে পাচ্ছিলাম বাইরে কোনো আলো নেই। বাহাদুর এলে অন্তত একটা হ্যারিকেন বা মোমবাতি নিয়ে আসতো। আর দরজার নিচে কোনো পায়ের ছায়াও দেখা যাচ্ছিল না। আমি বললাম, তুমি চলে যাও বাহাদুর, আমি দরজা খুলব না। এরপর বাইরেটা একদম শান্ত হয়ে গেল। কোনো উত্তর নেই, কোনো ফিরে যাওয়ার পায়ের শব্দও নেই। আমি আস্তে আস্তে দরজার আইহোলের কাছে চোখ রাখলাম, দেখার জন্য যে বাহাদুর ওখানে দাঁড়িয়ে আছে কিনা। আমি কি হলে চোখ রাখলাম, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে রইলাম। হঠাৎ আমার মনে হলো বাইরের ওই অন্ধকারটা যেন নড়ছে। আমি টর্চটা জেলে কি হলে সামনে ধরলাম, আর ঠিক সেই মুহূর্তে কি হোলের ওপাশ থেকে একটা চোখ আমার দিকে তাকিয়ে চোখের পাতা ফেলল। একটা ফ্যাকাশে হলুদ রঙের চোখ। আমি ছিটকে পিছিয়ে এলাম। আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। আর তার ঠিক পরেই দরজার ওপাশ থেকে একটা বিকট হাসির শব্দ শোনা গেল। কিন্তু সেই হাসিটা বাহাদুরের ছিল না, সেই হাসিটা ছিল আমার নিজের। অবিকল আমার গলার স্বরে কেউ আমার দরজার বাইরে দাঁড়িয়ে হাসছে। আমি ঘরের এক কোণে ফায়ার প্লেসের পাশে গুটিসুটি মেরে বসে 2 হাত দিয়ে কান চেপে ধরলাম। দরজার ওপর আঘাতের শব্দ বেড়েই চলেছে। আমি শুধু ঈশ্বরকে ডাকছিলাম। কতক্ষণ এভাবে ছিলাম আমার জানা নেই।
হঠাৎ আওয়াজটা থেমে গেল। সব শান্ত, একদম নিস্তব্ধতা। আমি ধীরে ধীরে কান থেকে হাত সরালাম। ভাবলাম হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। দরজার বাইরে আওয়াজ থেমে গেছে, কারণ সে আর বাইরে নেই। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমার ঘরের ভেতরে, ঠিক আমার খাটের নিচ থেকে একটা ভারী ঘড়ঘড়ে নিঃশ্বাসের শব্দ আসছে। কেউ একটা খাটের নিচে শুয়ে আছে আর অন্ধকারে আমাকেই দেখছে। আমি নড়তে পারছিলাম না, আমার শরীর অবশ হয়ে আসছিল। আমি দেখলাম খাটের নিচ থেকে একটা ফ্যাকাশে রক্তশূন্য হাত ধীরে ধীরে বেরিয়ে আসছে আমার পায়ের দিকে। পরের দিন সকালে যখন আমার জ্ঞান ফেরে, আমি দেখি ঘরের দরজা ভেতর থেকে তেমনি লক করা আছে। আমি মেঝেতে পড়ে আছি। বাইরে তখন সকালে রোদ উঠেছে। আমি পাগলের মতো দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। দেখি বাংলোর বারান্দায় বাহাদুর বসে আছে। আমাকে দেখে সে বিন্দু মাত্র অবাক হলো না, শুধু শান্ত গলায় বলল, আমি আপনাকে বলেছিলাম সাহেব, রাতে কেউ ডাকলে দরজা খুলবেন না। আপনি ভালো করেছেন দরজা খোলেননি। যারা দরজা খোলে তারা আর ফিরে যায় না। আমি সেদিনই ওই অভিশপ্ত বাংলো ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। আজ 7 বছর হয়ে গেছে। আমি সেই ঘটনার কোনো লজিক্যাল বা সাইকোলজিক্যাল ব্যাখ্যা আজও পাইনি। তবে একটা জিনিস বদলে গেছে। আমি এখন রাতে একা ঘরে ঘুমাতে পারি না, কারণ মাঝে মাঝেই গভীর রাতে যখন চারিদিক নিস্তব্ধ থাকে, আমি স্পষ্ট শুনতে পাই আমার খাটের নিচ থেকে কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে, আর আমারই গলার স্বরে ফিসফিস করে বলছে, আমি কিন্তু এখনো এখানেই আছি। আজকের গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের কাছেও যদি কোনো ঘটনা থাকে, লিঙ্কে দেওয়া ফেসবুকে মেসেজ করে পাঠাও। তাহলে কথা হচ্ছে পরের এপিসোডে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।